জেরিন আক্তার নিচু গলায় বলে, না, সাইমনকে ভুলে যায়নি। আর তুমি সাইমনের কথা বলছো কেন? রাদীপ বলে, সাইমন এখন বাংলাদেশে রয়েছে, এখন ওকে বলতে হবে। তাছাড়া আর কোনো বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তুই এত চিন্তা করিস না। তুই তোর পাসপোর্ট আর কিছু কাগজপত্র রেডি করে রাখিস। কালকে সাইমন ওই বাড়ির সামনে যাবে, তুই ওকে ওই কাগজগুলো দিবি। এরপরে আমি দেখছি কি করে ভিসার ব্যবস্থা করতে পারি। রাহা বলে, ভাইয়া, হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি ভিসার ব্যবস্থা করতে পারবে? আর বেশি টাকা লাগবে এগুলো পেতে? রাদীপ জোর গলায় বলে, পারবো। যত টাকাই লাগুক, তোকে আর তোর বাচ্চাকে আমি বাঁচাবই। আর এখন কি করছিস তুই? রুমে বসে আছি। আর শোন, এই বিষয় নিয়ে কাউকে কিচ্ছু বলবি না। আমি দেখছি কি করা যায়। শুধু একবার তোকে আমার কাছে যদি আনতে পারি, তারপরে রাজকে আমি দেখে নিব। ওর প্রতিশোধ নেওয়ার আমি বের করব। ও আমার বোনের সাথে এমন করছে, ওকে আমি ছাড়বো না। রাহা খানিকটা ভয় পেয়ে বলে, ভাইয়া, এ তো আমার বাচ্চার ঠিক থাকবে। তুই চিন্তা করিস না। এই কয়েকটা দিন একটু সেফ হয়ে থাকবি, কোথাও বের হবি না। আর কালকে সকালে কাগজগুলো রেডি রাখিস। ওই রাজ তোর তোর আর তোর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। রাদীপ রাহার সাথে কথা বলে ফোন পাশে রেখে বসলো। রাজের উপর এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সামনে পেলে মেরে কুচি কুচি করে দিতে। রাদীপ নিজের থেকে কিছু বলতে পারছে না, কারণ সে মিষ্টিকে অস্বীকার করেছিল। কিন্তু কেন অস্বীকার করেছিল সেটা কেউ জানতে চায়নি। এই একটা কারণে আজ রাদীপের বোনের প্রতি হওয়া অন্যায় দেখে কিছুই বলতে পারছে না। রাদীপ সাথে সাথে তার ঘনিষ্ঠ বন্ধু সাইমনকে কল দিল। সাইমনও জাপানে রাদীপের সাথে থাকে, কিছুদিন হলো দেশে গিয়েছে। রাদীপ সাইমনের সাথে আলোচনা করলো কি করে ভিসা জোগাড় করা যায়। সাইমন অবশেষে রাদীপকে বলল, বন্ধু, তুই চিন্তা করিস না, এখন স্টুডেন্ট ভিসা তোর বোন একটু তাড়াতাড়ি যেতে পারবে। তবে টাকা লাগবে, যেহেতু কয়েকটা দিনের মধ্যে চাইছিস। রাদীপ বলে, বন্ধু, যত টাকাই লাগে লাগুক, এই 10 দিনের মধ্যে তোকে সবটা জোগাড় করতে হবে। আমার বোন একটু সমস্যায় আছে, তাই তোকে এমার্জেন্সি করতে বলেছি। আর দেশে বিশ্বস্ত কেউ নেই তুই ছাড়া, তোকে কাজটা করে দিতে হবে। বন্ধু, তুই চিন্তা করিস না। তুই তো আমার ভাইয়ের মতো, আর তুই আমার অনেক উপকার করেছিস। সেক্ষেত্রে আমি কিছুই করতে পারিনি। এখন আমি তোর বোনের ভিসা জোগাড় করে দিব, তুই চিন্তা করিস না। রাদীপের বন্ধু সাইমন সকালে রাহাত বাড়ির সামনে আসে। রাহা আর সব দরকারি ডকুমেন্টগুলো সাইমনকে দিয়ে দেয়। এই কয়েকদিনে রাহা আর বাড়িতে থেকে বের হয়নি, ফোনও বন্ধ করে রেখেছে, আর ইচ্ছে করেই রাজের সাথে কোনো যোগাযোগ করেনি, আর যোগাযোগও করতে চায় না। আজ মাসের 30 তারিখ বিকেলবেলা। রাহা বিছানায় ক্যালেন্ডার হাতে নিয়ে বসে বসে কাঁদছে। কালকে সকালে বা দুপুরে রাজ বাড়িতে চলে আসবে। যদি এসে জানতে চায় বাচ্চাটা রেখেছে কিনা, তাহলে সে কি জবাব দিবে? এই নিয়ে ভাবতে ভাবতে রাহা ফোন বেজে ওঠে। রাহা ফোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে। রাহা চোখ মুছে কলটা রিসিভ করে বলে, ভাইয়া বলো। ওপাশ থেকে রাদীপ বলে, রাহা, তোর ভিসার টিকিট রেডি হয়ে গিয়েছে। এই শুনে রাহা খুশি হয়ে অস্থির গলায় বলে, ভাইয়া, সব রেডি হয়ে গিয়েছে? রেডি করে ফেলেছে সাইমন। কালকে রাত 3টায় ফ্লাইট। সাইমন অনেক কষ্ট করে এই পর্যন্ত করতে পেরেছে, এছাড়া আর কোনো ফ্লাইটে টিকিট বুক করতে পারেনি। তোকে রাতে ফ্লাইটে আসতে হবে। রাহা মাথা নাড়িয়ে বলে, সাইমন ভাইয়া এই পর্যন্ত করেছে, এই অনেক।
রাদীপ বলে, শোন, তুই এখন কিছু জিনিস গুছিয়ে ফেল। আর রাত 1:30টার দিকে সাইমন গাড়ি নিয়ে বাড়ির সামনে যাবে। তুই সাইমনের সাথে বের হয়ে যাবি। সাইমন তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। আর কোনো প্রমাণ বা কিছু রেখে আসবি না। ফোনটা গাড়িতে আসার পথে ফেলে দিয়ে আসবি। আর তুই রাজের জন্য একটা ছোট চিরকুট রেখে আসবি। রাহা প্রশ্ন করে, চিরকুটে কি লিখবো ভাইয়া? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রাহা রাদীপের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দিয়ে তার লেটারটা বের করলো। এরপরের কাভার্ড থেকে প্রয়োজনীয় জামা কাপড় লেদারের ভরে নিল। এর সাথে আরও নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো রাখলো। যা না নিলে চলে না তাই নিল। রাত 10টা। রাহা নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তার বাবা মায়ের রুমে। চলে যাওয়ার আগে বাবা মায়ের সাথে শেষ দেখাটা করতে চায়। রাহা আস্তে করে দরজা খুলে তার বাবা মায়ের রুমে ঢুকলো। রুবেল চৌধুরী বা রুমানা চৌধুরী বসেছিলেন রুমে। রুবেল চৌধুরীর মেয়েকে দেখে বললেন, রাহা, কিছু বলবে? আর তোমাকে এমন লাগছে কেন? রাহা এখন তার বাবাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে সব। রাহা ধীরে পায়ে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের মাঝখানে বসলো। কোনো কথা বলছে না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহা তার বাবাকে জড়িয়ে ধরলো, বলল, আব্বু। কি হয়েছে বলো? শরীর খারাপ লাগছে? না আব্বু, আমার শরীর ঠিকই আছে। তাহলে এমন করে জড়িয়ে ধরলে যায়? আব্বু, ঘুম আসছিল না, মনে হচ্ছিল একবার তোমার সাথে আর আম্মুর সাথে কথা বলতে পারলে ভালো লাগবে। রুমানা চৌধুরী রাহার মাথায় হাত রেখে বললেন, তোর কি হয়েছে রে? তোকে কয়েকটা দিন ধরে কেমন একটা স্বাভাবিক লাগছে না। কোনো কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? রাহা হাসার চেষ্টা করে, বলে, না আম্মু। এত কিছুক্ষণ পরে রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি যদি কোনো বড় ভুল করি তাহলে কি তুমি আমায় আদর করবে? এভাবে আগলে রাখবে আমায়? রুবেল চৌধুরীর কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। রাহার কথা শুনে কেমন যেন তার মায়া হচ্ছে। মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমি আর তোমার আম্মু যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা তোমাকে আগলে রাখবো, আদরে রাখবো। আর তুমি কোনো ভুল করলেও আমাদের সন্তান হয়ে থাকবে, আর ভুল না করলেও আমাদের সন্তান হয়ে থাকবে। রুবেল চৌধুরীর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জানো, তোমার ভাইয়ার জন্য এখনো আমাদের কষ্ট হয়। কি একটা ভুলের জন্য নিজেকে আমাদের দূরে ঠেলে দিয়েছে। ফোনে কথা বলে খুব কম, এত আমাদের মন ভরে না। রাহা কেঁদে উঠল। তার মা রুবেল চৌধুরী বললেন, তুমিও না? মেয়েটার ভাইয়ের কথা শুনলেই মন খারাপ করে, আর তুমি সেই বোনের কাছে ভাইয়ের কথা বলো। এই বলে তিনি রাহাকে বললেন, থাম মা, কাঁদিস না। দেখবি তোর ভাই একদিন ঠিকই ফিরে আসবে। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রাহা বিছানায় থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে আবারও তার বাবা মায়ের মুখ প্রাণে তাকালো। হয়তো এই দেখেই শেষ দেখা, আবার দেখা হবে না অনেক দিন, হয়তো এই বা জন্মে। রাহা চলে যেতে যেতে মনে মনে বলল, আম্মু, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, আমাকে তো এই সন্তানটা বাঁচতে হবে। আমি ভাইয়ার কাছে পৌঁছে তোমাদের জানাবো। এই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে থেকো। রাহা এই বলতে বলতে কাঁদতে কাঁদতে রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপরে উঠে রেডি হয়ে টেবিলে গিয়ে বসে। রাদীপের দেওয়া টেক্সটটা একটা ছোট্ট চিরকুট লিখে সেটা নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এরপরে রাজের রুমে এসে রাজের বালিশটার নিচে
আগোছে চিরকুট রেখে রুম থেকে বেরিয়ে চলে এলো নিজের রুমে। রাত তখন 1:30। এখন কেউ জেগে নেই। রাহা আগাছালো রুম থেকে বেরোলো। এরপর চলে গেল বাড়ির বাহিরে। গেটের সামনে 2জন দারোয়ান বসা ছিল বলে বাড়ির পেছনের দিক দিয়ে বের হলো। সাইমনকে দেখতে পেয়ে কিছুটা হাঁপ ছাড়ল। সাইমন রাহার হাত থেকে লেডারটা নিয়ে গাড়িতে তুলে রাহাকে বলে, তুমি গাড়িতে উঠে বসো। রাহা যেই ব্যাক সিটের দরজা খুলতে যাবে ঠিক তখনই সাইমন বলে, রাহা সামনে বসো। রাহা সম্মানিত জানিয়ে সামনের সিটে বসলো। এরপরে সাইমন গাড়িতে উঠে বসলো। এর মাঝে কয়েকবার রাদীপ ফোন দিয়েছিল। 2জনের রাদীপের সাথে কথা বলেছে। সাইমন রাহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। গাড়িতে থেকে নেমে রাহার হাতে পাসপোর্ট, ভিসা আর টিকিট দিয়ে বলল, রাহা এই যে তোমার পাসপোর্ট, ভিসা আর টিকিট। তুমি কিন্তু স্টুডেন্ট ভিসায় যাচ্ছ আর সব কিছু ওকে করা। রাহা কি বলে ধন্যবাদ দিবে তার মুখে আসছে না। সাইমন এইভাবে চেষ্টা না করলে হয়তো রাহা আজ এয়ারপোর্টে এসে দাঁড়াতে পারত না। রাহার চোখে জল নিয়ে বলে, ভাইয়া আপনাকে ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে। আপনি না থাকলে আমি যেতেই পারতাম না। সাইমন হেসে বলে, ওয়েলকাম। দেখে শুনে যেও। আর ওইখানে রাদীপ তোমার অপেক্ষায় থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকবেন। রাহা পাসপোর্ট, ভিসার টিকিট দেখিয়ে ভিতরে চলে গেলে সাইমন দাঁড়িয়ে রইল। যত দূর পর্যন্ত রাহাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত। সকাল 11টা বাজতেই সবার চোখ পড়ল রাহা এখনো ঘুম থেকে বের হয়নি, এমনকি কারো সামনে আসেনি। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে চলে গিয়েছে। বাড়ি রয়েছে শুধু সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও রাহাকে পেলেন না। রাহা রুমে এসে পেলেন না, অথচ রুমটা সুন্দর করে পরিপাটি করে রাখা। ঘন্টা খানিক অপেক্ষা করেও যখন রাহার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। সাইমা চৌধুরী গেটের দারোয়ানের কাছে গিয়েও বললেন তারা রাহাকে দেখেছে কিনা, কিন্তু তারা দেখেনি। এই শুনে সাইমা চৌধুরী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। এরপরে বাড়ির ভিতরে এলো রুমানা চৌধুরীর কাছে। রুমানা চৌধুরী কেঁদেই চলেছে। এর আধা ঘন্টা পরই রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী বাড়িতে এলেন। রুবেল চৌধুরী রুমানা চৌধুরীকে বললেন, রাহার কোনো খোঁজ পেয়েছ? রুমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, না, আমি ওর কোনো খোঁজ পাইনি। পুরো বাড়ি খুঁজেছি, বাহিরেও খুঁজেছি, ওর সব বন্ধু বান্ধবী কল দিয়েছি, কিন্তু কোথাও নেই মেয়েটা। এই শুনে রুবেল চৌধুরী রাগ নিয়ে বললেন, জলজান্ত একটা মানুষ বাড়িতে থেকে উধাও হয়ে গেল, এইটা তুমি বুঝতে পারোনি? কি করো বাড়িতে যে মেয়েটাকে দেখো না? রাশেদ চৌধুরী তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে সবটা জানালেন, সাথে রাহার ছবিটাও পাঠিয়ে দিলেন। এরপরে তিনি রুবেল চৌধুরীকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বিকেলবেলা রাজবাড়ির উদ্দেশ্যেও ফিরছে, সাথে তার বোন মিষ্টিও আছে। মিষ্টি হেসে বলে, ভাইয়া তাহলে আজ রাহার কথাটা বাড়িতে জানাবে? রাহার খুব খুশি হবে। এই কয়েকটা দিনে হয়তো মেয়েটা খুব কষ্ট পেয়েছে। রাজ শুনলো মুখ বলে, পেয়েছে হয়তো। আর যদিও জেদি, আমার মনে হচ্ছে ও বাড়িতে জানিয়ে দিয়েছে, না হলে তো পরিবেশ ঠান্ডা থাকার কথা না। মিষ্টি নিশ্চিন্তার স্বরে বলে, কিন্তু ভাইয়া তুমি যে বললে ও নাকি হসপিটালে গিয়েছিল, তাহলে ও কি বাচ্চা নষ্ট করে ফেলেছে? রাজ বলে, সেই দিন আমার বন্ধুরা ওকে মিথ্যে বলে ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে দিয়ে গিয়েছে। এরপরে আর ও বাড়ি থেকে বের হয়নি।
আমি দারোয়ানের থেকে খোঁজ নিয়েছি, আর ওর প্রাণ গেলেও এই বাচ্চাও নষ্ট করবে না। মিষ্টি বলে, ভাইয়া তুমি ওকে শুধু শুধু এত বড় কষ্ট রেখে এসেছিলে, বাড়িতে বলে দিয়ে আসতে। রাজ হালকা হেসে বলে, ওকে বোঝাতে চেয়েছি ওর ভাই কি ভুলটা করেছে তোর সাথে, আর এইটা হয়তো রাধীব জেনে গিয়েছে। এখন বুঝবে নিজের বোনের সাথে এমন হওয়ার যন্ত্রণা কতখানি। তবে আজকে বাড়ি গিয়েছে, সবাইকে সবটা জানিয়ে দেব। রাহা দেখবি অনেক খুশি হয়েছে। আর বাড়ির সবাই খুশি না হলেও পারবে না। রাজ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতেই বুঝলো বাড়িটা কেমন থ মেরে আছে। রাজ গিয়ে যেতেই সাইমন চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, রাজ তোকে কতবার আমরা কল করেছি, তুই কল ধরিসনি কেন? রাজ স্বাভাবিকভাবে বলে, আম্মু ফোনটা সকাল থেকে চার্জ করতে পারিনি, তাই বন্ধ হয়ে আছে। এই বলে রাজ সাথে সাথে হাই তুলে রাজকে ডাকে, রাহা, এই রাহা, কই তুই? নিচে আয়। রাহা দেখ, আমি ফিরে এসেছি। রাহার পাশ থেকে রুমানা চৌধুরী দু করে কেঁদে বলে, উনি রাহাকে আর ডাকলেও আসবে না। রাজ কপালে ভাঁজ করে এগিয়ে গেল তার ছোট আম্মুর দিকে। ছোট আম্মু, কি বলছো? রাহা ডাকলেও শুনবে না? কোথায় গিয়েছে? রুমানা চৌধুরী ভাঙা গলায় বললেন, রাহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে আসছে, মেয়েটা কোথায় গিয়েছে কিছুই বলে যায়নি। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছুটানে।